শিক্ষার্থী সহ সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আপনার দিন রাত 24 ঘন্টার সঙ্গী দেশ টিভিতে আজকের দূরপাঠ। শিক্ষার্থীরা আমাদের দূরপাঠের কোর্স চলছে ফটোগ্রাফি এবং আমাদের আজকের বিষয় হচ্ছে স্ট্রিট ফটোগ্রাফি। দর্শকরা নিশ্চয়ই হাতের কাছে কাগজ কলম এবং অন্যান্য উপকরণ নিয়ে আপনারা রেডি হয়ে আছেন। আজকে আমাদের সাথে আছেন মুনেম ওয়াসিফ, তিনি পাঠশালার শিক্ষক। শিক্ষার্থীরা দূরপাঠে চাইলে আপনারা ফোন করতে পারেন। ফোন নাম্বার 8332509 এবং 8332754। আবারও বলছি 8332509 এবং 8332754 এই নম্বর দুটোতে চাইলে আপনারা আমাদের কাছে এসএমএসও করতে পারেন। সেই জন্য যা করতে হবে, মোবাইলের এসএমএস অপশনে গিয়ে টাইপ করুন ডিপি, এরপর স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 7171 এই নম্বরে, যে কোনো মোবাইল থেকে। আর আমাদের কাছে চাইলে আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস durpat@desh.tv। আমরা ক্লাসে চলে যাচ্ছি। স্বাগত। আচ্ছা, আমাদের আজকের বিষয় স্ট্রিট ফটোগ্রাফি। আমরা একটু ডিফাইনটা করি যে স্ট্রিট ফটোগ্রাফি কি। মানে স্ট্রিট ফটোগ্রাফি বলতে আসলে আপনি নামটা দিয়েই কিঞ্চিত বুঝতে পারছেন যে স্ট্রিট ফটোগ্রাফি মানে যেই ছবিগুলো আমরা সাধারণত বাড়ির বাইরে গিয়ে রাস্তায়, পার্কে, পাবলিক প্লেসে তুলি, সেটাকে ইন জেনারেলি স্ট্রিট ফটোগ্রাফি বলা হয়। আমরা যদি একটু ফটোগ্রাফির ভাষা একটু টেকনিক্যালি জানি, তো আমরা আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেই জিনিসটা হচ্ছে যে আসলে ফটোগ্রাফি বলতেই প্রাইমারিলি স্ট্রিট ফটোগ্রাফি বোঝায়, কারণ মানুষজন একটা ক্যামেরা নিয়ে, কিংবা এখন সবার হাতেই আসলে ক্যামেরা আছে, কারো ফোনে ক্যামেরা আছে, সবাই কোনো না কোনো ভাবে ছবি তুলছেন। কেউ ফেসবুক আপলোড করছেন, কেউ ইনস্টাগ্রামে তুলছেন, কেউ হয়তো নিজের জন্য রেখে দিচ্ছেন, কেউ হয়তো প্রফেশনাল কারণে তুলছেন। কিন্তু নামটা শুনতে যত সহজ শোনায় যে স্ট্রিট ফটোগ্রাফি, এর ভিতরে আসলে অনেকগুলো গল্প রয়েছে কিংবা টেকনিক রয়েছে যে আমরা কিভাবে স্ট্রিটে গিয়ে ইন্টারেস্টিং করে একটা ছবি তুলতে পারবো। তো আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আমি এগিয়ে যাই। ফটোগ্রাফি শুরুতে এখন যেমন ফটোগ্রাফিটা আমরা দেখছি ঠিক তেমন ছিল না। এখন যেমন খুব ছোট্ট একটা ক্যামেরা, ইভেন একটা ছোট্ট একটা আইফোনের ভিতরেও একটা অনেক শক্তিশালী ক্যামেরা দিয়ে আমরা ছবি তুলতে পারি, এবং ছবি তোলার জন্য আসলে খুব বেশি আয়োজন করতে হয় না। মোটামুটি যে কোনো ধরনের আলোতেই ছবি তোলা যায়। কিন্তু ফটোগ্রাফির শুরুর সময় ফটোগ্রাফিটা তো সহজ ছিল না। তখন দেখা যেত যে অনেক বড় একটা ক্যামেরা লাগতো, যেটাকে বক্স ক্যামেরার মতো একটা ক্যামেরা, একটা অনেক বড় একটা ট্রাইপড থাকতো, লাইটের লিমিটেশন ছিল, এবং একটা লোকেশনে গিয়ে অনেকক্ষণ ধরে একটা এক্সপোজার দিতে হতো। যে ছবিটা আমরা এখন দেখছি লুইস জ্যাকুয়ের ম্যান্ড্রে দ্যাগুয়ারের প্যারিসে 1839 সালে তোলা, এই ছবিটাকে বলা হয় স্ট্রিট ফটোগ্রাফির দিকে অন্যতম প্রথম দিকের ছবি। এবং ছবিটি এত লম্বা সময় একটা জানলা থেকে এক্সপোজার দিয়ে তোলা, ছবি দেখলে বোঝা যায় যে রাস্তার ভিতরে কেউ কোনো লোক নেই, কিন্তু ছবিটার আলোটা দেখলে মনে হয় ছবিটা ঠিক সকাল কিংবা দুপুরের দিকে তোলা, এবং এটা একটা অনেক বড় ভুলভা, সেখানে অনেক লোক থাকার কথা, যে কারণে কোনো লোক নেই, কারণ এখানে এক্সপোজারটি অনেক লম্বা সময় ধরে দেওয়া। ফলে যে মানুষ কিংবা গাড়ি ঘোড়া ছিল তারা সকল কিছুই হয়তো ওই মুভমেন্ট না ধরার কারণে হয়তো হারিয়ে গিয়েছে। খালি একটি মাত্র মানুষ দেখা যাচ্ছে, যে জুতা ঠিক পলিশ করার জন্য যেমন একটা মানুষ একটা পা উঁচিয়ে রাখে, কোনায় একটি মানুষকে দেখা যাচ্ছে। তাকে দেখা যাচ্ছে তার কারণ উনি ওখানে অনেকক্ষণ ধরে স্থিরভাবে দাঁড়িয়েছিলেন। তো এবং এটাকেই বলা হয় অনেক মানে একভাবে যে স্ট্রিট ফটোগ্রাফির প্রথম দিকের ছবি। আমরা নর্মালি যদি স্ট্রিট ফটোগ্রাফি বলতে আসলে কি বোঝায় সেটাকে দেখি, ডেফিনেশনের জায়গা থেকে বলা হয় যে যেসব ছবি আমরা খুব ক্যান্ডিড ভাবে, খুব স্বাভাবিক ভাবে, খুব ন্যাচারাল ভাবে রাস্তায়, পার্কে, নানারকম পাবলিক প্লেসে কিংবা বিচে কিংবা কোনো পলিটিক্যাল কনভেনশনে তুলি, সেটাকে স্ট্রিট ফটোগ্রাফি বলা হয়। মূলত 20th সেঞ্চুরির দিকে আমাদের এখানেও ছিল এককালে, এখনো গুলিস্তানে গেলে দেখা যায় যে পুরো বড় বড় বক্স ক্যামেরা নিয়ে লোকজন বসে থাকে পাসপোর্ট সাইজের ছবি তুলে। কিন্তু আস্তে আস্তে ক্যামেরার এবং টেকনিক্যাল জিনিস চেঞ্জ হওয়ার কারণে এখন ক্যামেরাটা অনেক ছোট হয়ে গিয়েছে। ফলে ক্যামেরাটা নিয়ে আমরা যে কোনো জায়গায় যে কোনো সময় চলে যেতে পারি, এবং যদি কেউ ফটোগ্রাফার হিসেবে দক্ষ হয়, উনি এমন ভাবে ছবিটা তুলবেন যে আশেপাশে কেউ কোনো মানুষ টেরই পাবেন না।
কিন্তু আপনি যদি আসলে ঠিক সেইভাবে ফটোগ্রাফির সাথে অভ্যস্ত না হন, দেখা যাবে যে যেসব জায়গায় ছবি তুলতে যাচ্ছেন সবাই আপনার দিকে তাকিয়ে আছে, সবাই হয়তো দেখে হাসছে, ফলে ঠিক সেইভাবে আপনি ন্যাচারাল মোমেন্টটা গ্র্যাপস করতে পারবেন না, কিংবা ক্যাপচার করতে পারবেন না, কিংবা তুলতে পারবেন না। সো এটা একটা অনেক বড় একটা জায়গা যে আপনি কিভাবে ছবি যখন তুলতে যাবেন, সেখানে আপনি ক্যামেরা নিয়ে যাবেন, আপনি অনেক মানুষের ভিড়ে থাকবেন, কিন্তু ওই মানুষের ভিড়ের মধ্যে দিয়ে এমন একটা ছবি তুলে নিয়ে আসবেন যে ছবিটা দেখলে আপনার উপস্থিতিটা কেউ টেরই পাবে না, বোঝাই যাবে না যে ফটোগ্রাফার ওখানে উপস্থিত ছিল। তো খুব সহজভাবে বললে বোঝা যায়, এখানে যে ছবিটা দেখছেন জোসেফ কুডুলকার ছবি, দেখে মনে হচ্ছে যে একটা মানুষ ঘোড়ার সাথে কথা বলছে। একটা অদ্ভুত, একটা অন্যরকম একটা ইন্টারাকশন হচ্ছে, ফটোগ্রাফার পিছনে একটা জায়গায় দাঁড়ানো। তো আমরা আসলে স্ট্রিট ফটোগ্রাফি দিয়ে আসলে যেটা করার চেষ্টা করি, যেটাকে আমরা সার্থক স্ট্রিট ফটোগ্রাফি বলি, সেটা হলো খুব অর্ডিনারি সিচুয়েশন থেকে কিভাবে আপনি একটা এক্সট্রা অর্ডিনারি মোমেন্ট কিংবা অসাধারণ একটা মুহূর্ত নিয়ে বেরিয়ে আসবেন, সেটা কি আসলে স্ক্রিনেও দেখতে পাচ্ছি যে অর্ডিনারি লাইফ, ডেইলি লাইফ, বাট এক্সট্রা অর্ডিনারি মোমেন্টস। জি জি, এই দিকটা আমাদের শিক্ষার্থীদের খেয়াল রাখতে হবে। জি। একটু আগে আমি যেরকম বলছিলাম যে ফটোগ্রাফিতে হিস্টোরিক্যালি অনেকগুলো বড় চেঞ্জ হয়ে গিয়েছে। ফটোগ্রাফি যেহেতু জিনিসটা বরাবরই সায়েন্টিফিক টেকনিক বা এভলিউশনের সাথে সম্পর্কিত, আমরা যদি ছবিটাতে দেখি, প্রথম দিকের ক্যামেরাগুলো ছিল অনেক ভারী, অনেক লম্বা সাইজের ক্যামেরা, তারপরে আস্তে আস্তে ক্যামেরাটা ছোট হতে হতে ক্যামেরাটা একদম আমাদের হাতের মুঠোয় চলে আসলো। এবং এটা বোঝা খুব গুরুত্বপূর্ণ, কারণ স্ট্রিট ফটোগ্রাফি হিস্ট্রির দিকে তাকালে আগে যেহেতু ক্যামেরাটার মানে শারীরিক কাঠামোটা অন্যরকম ছিল, ওই ক্যামেরাটা নিয়ে যে কোনো জায়গায় যাওয়া যেত না, ফলে ক্যামেরার ওই শারীরিক আকৃতির কারণে ছবিগুলো অন্যরকম হতো। এখন যেহেতু ক্যামেরাটা অনেক ছোট হয়ে গিয়েছে, ফলে ওই ক্যামেরাটা নিয়ে আমরা যেহেতু অনেক কমফোর্টেবলি মুভ করতে পারি, ছবির চরিত্রটাও পাল্টে গিয়েছে। আমি এখানে একটা কোট মেনশন করতে চাই। কোটটা অরি কার্টিয়ার-ব্রেসো নামে এক খুব বিখ্যাত ফ্রেঞ্চ ফটোগ্রাফারের কথা। ওনাকেই বলা হয় স্ট্রিট ফটোগ্রাফির একভাবে গুরু কিংবা গডফাদার। উনি একটা কথা বলেছিলেন, উপস দ্য মোমেন্ট, ওয়ান্স ইউ মিস ইট, ইট ইজ গন ফরএভার। মানে আপনি যে কোনো সময় যখন রাস্তায় কিংবা কোথাও একটা ছবি তুলতে যাবেন, আপনি যখন ভাববেন যে ছবিটা তোলা উচিত ছিল, ওই ভাবনার মুহূর্তের ভিতরে ছবিটা আসলে আপনার হাত থেকে ফসকে বেরিয়ে যাবে। সো স্ট্রিট ফটোগ্রাফির একটা অনেক বড় গুণ হচ্ছে ইনটিউশন, যে আপনি কোনো একটা জায়গায় যখন যাবেন, আপনার আগে থেকে একটু প্রেডিক্ট করতে হবে যে এখানে ছবিটা হবে কি হবে না, কিংবা এই মানুষটা কি এখান থেকে এখানে লাভ দিবে কি দিবে না, কিংবা এই কুকুরটা কি এই সামনে দিয়ে যাবে কি যাবে না। তো এই যে সিক্স সেন্স, এই সিক্স সেন্সটা যদি না থাকে, আপনি আসলে ভালো স্ট্রিট ফটোগ্রাফার হতে পারবেন না। এখন প্রশ্ন হলো যে আপনার এই সিক্স সেন্সটা থাকবে কিভাবে, সেই বিষয়টা আমরা একটু পরে আসছি। একটু আগে যে কথাটা বলছিলাম যে ক্যামেরার এভলিউশনের কারণে ফটোগ্রাফি অনেক কিছু শিফট হয়ে গিয়েছে, কিন্তু ঠিক আসলে সে অর্থে ফটোগ্রাফি না। ফটোগ্রাফির ইনভেনশনাল ফলে আমাদের চারপাশে অন্যান্য ভিজুয়াল যে অন্যান্য 8-10টা আর্ট মিডিয়াম ছিল, সেখানেও আমূল পরিবর্তন হয়েছে। কারণ ক্যামেরা এমন কিছু মুহূর্ত, এমন কিছু ঘটনা আমাদের সামনে হাজির করতে পেরেছে, যে ঘটনাগুলো আসলে আগে সেই অর্থে আমরা দেখতাম কিন্তু রেকগনাইজ করতাম না। মানে আমরা আগে দেখেছি কিন্তু আসলে ঠিক সেভাবে দেখিনি, যেভাবে দেখলে খুঁটিনাটিগুলো ধরা যায়। এখানে যে ছবিটা আমরা দেখছি, এটা এডওয়ার্ড ডেগা নামে খুব বিখ্যাত একজন ইমপ্রেশনিস্ট পেইন্টারের আঁকা। এই ছবিটা মনোযোগ দিয়ে দেখলে দেখবেন যে একটা ঘোড়ার রেসের ছবি, এবং কম্পোজিশনটাও খুব অদ্ভুত। কম্পোজিশনে যাওয়ার আগে আমি আপনাদের দিকে বলবো যে আপনি ঘোড়ার পায়ের পজিশনিং গুলো একটু খেয়াল করেন, দেখবেন যে একটা পা একটু উঠে যাওয়া, সামনে আরেকটা পা একটু এগিয়ে গেছে। খুব অদ্ভুত কিছু, খুব রিয়েলিস্টিক মোমেন্ট, এবং এই মোমেন্ট গুলো আসলে সেই অর্থে আগে পেইন্টিং এ ধরা পড়েনি, কারণ মানুষ সাধারণ চোখে এই মোমেন্ট গুলোকে রেজিস্টার করতে পারতো না, এই মোমেন্ট গুলোকে রেকগনাইজ করতে পারতো না। ফটোগ্রাফি আসার ফলে হলো কি, যে আমরা আসলে এত অল্প সময়ের ভিতরে এমন একটা অদ্ভুত মোমেন্ট আমরা ছবিতে আমরা স্থির করে ফেলতে পারি, রেকর্ড করে ফেলতে পারি, যেখানে অনেক বিচিত্র বিচিত্র হিউম্যান অ্যাটিটিউড কিংবা বিহেভিয়ার কিংবা ফিজিক্যাল স্ট্রাকচার আমাদের চোখে পড়ে। এবং ফটোগ্রাফিতে আরেকটা জিনিস যেটা হয়েছে, সেটা হচ্ছে যে
আমরা যখন ছবি তুলি তখন এখানে যেমন দেখা যাচ্ছে যে একটা ঘোড়াকে আমরা দেখতে পাচ্ছি, আবার অন্য ঘোড়াটাকে আমরা দেখতে পাচ্ছি না। মানে কম্পোজিশন গুলো অনেক ডেইলি লাইফ এবং অনেক রিয়েলিস্টিক হয়। তো আসলে ফটোগ্রাফির সাথে সাথে আসলে পেইন্টিং কিংবা অন্যান্য যে আর্ট মিডিয়াম ছিল সেখানেও একটা আমূল পরিবর্তন পড়ে। ঠিক এই জায়গাটায় যদি দেখি, এটাও এডওয়ার্ড ডেকার একটা খুব বিখ্যাত একটা পেইন্টিং, দ্য ড্যান্স ক্লাস। 1873 এবং 1876 সালের সময় জুড়ে উনি এই ছবিটা এঁকেছেন। এই ছবিতে দেখা যাচ্ছে যে একজন বৃদ্ধ শিক্ষক, উনি নাচের ক্লাস নিচ্ছেন প্যারিসের কোন একটা বিখ্যাত একটা প্যালেসে। মেয়েরা নাচ শিখছে, একদম এক কোনায় দেখতে পাচ্ছি একটা মেয়ে দাঁড়িয়ে আছে, উপরে একটা মেয়ে পিঠ চুলকাচ্ছে। এই যে ছোট্ট একটা মুহূর্ত, যে নাচের একটা ক্লাস, তার ভিতরে একটা মেয়ে কোনোভাবে হয়তো পিঠটা হয়তো তার একটু আঁচড় লেগেছিল, কোনোভাবে একটু আছড়ে দিচ্ছে। এই যে একটা খুব ছোট্ট একটা মুহূর্ত, এই মুহূর্তটা ফটোগ্রাফির আগে ধরা পড়েনি, এবং ফটোগ্রাফি যখন এই মুহূর্তটাকে চিনিয়ে দিল তখন পেইন্টার এবং অন্যান্য আর্ট মিডিয়ামের লোকরাও এই জিনিসটাকে ব্যবহার করে তাদের কাজে জিনিসটাকে ব্যবহার করতে রাখলো, এবং আমরা সেটার প্রতিফলন দেখতে পাই। একটু আগে যে মানুষটার কথা বলছিলাম, অরি কার্তিয়া-ব্রেসো, যাকে আসলে একভাবে বলা হয় স্ট্রিট ফটোগ্রাফির গডফাদার, এবং ওনার হাতে যে ক্যামেরাটা দেখছেন সেখানে দেখলেই বুঝবেন যে ক্যামেরাটা কত ছোট। মানে ক্যামেরাটা ঠিক চট করে পকেটে ঢুকিয়ে রাখা যায়, এবং ক্যামেরাটা নিয়ে আপনি আসলে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে ছবি তুলতে পারবেন। এবং এই ক্যামেরাটাকে আমরা বলি 35mm ফরম্যাট ক্যামেরা, যেখানে আমাদের নেগেটিভের সাইজটা 36x24 ইঞ্চ। এবং ওনার কাজের পাশাপাশি উনি যে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, তার ভিতরে খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে উনি যে মোমেন্টটার কথা বলছিলেন, সে মোমেন্টটাকে উনি একটা নামকরণ করেছেন, সেটার নাম হচ্ছে ডিসাইসিভ মোমেন্ট। এই নামে ওনার একটা বই বের হয়, যে বইটা বলা হয় যে ফটোগ্রাফির ইতিহাসে খুব আইকনিক একটা বই। এবং উনি সর্বপ্রথম বলেন যে আসলে ফটোগ্রাফির মাধ্যমে এমন কিছু মুহূর্ত আমরা, এমন কিছু নির্ধারিত মুহূর্ত আমরা ছবি তুলতে পারি যে মুহূর্তটা আসলে খুব স্পেশাল, যেটাকে উনি নাম দিয়েছেন ডিসাইসিভ মোমেন্ট। এখানে উনি একটা কথা বলছেন যে there is a creative fraction of a second when you are taking a picture. Your eye must see a composition or an expression that life itself offers you, and you must know with your intuition when to click the camera. সেই ইনটিউশনের কথায় আবার ফিরে আসলাম, যে আসলে কেউ যদি এখন প্রশ্ন করে যে আমি আসলে আগে থেকে কিভাবে বুঝবো যে ঘটনাটা ঘটবে কিংবা আমার ছবিটা তোলা সম্ভব, এটার বলতে গিয়ে আমি একটু অন্য একটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। যেমন ধরুন ক্রিকেট খেলা, আমরা সবাই আসলে কম বেশি ক্রিকেট খেলা দেখি, বাংলাদেশ এখন আগের থেকে অনেক ভালো ক্রিকেট খেলছে। আপনি যদি পয়েন্টে কিংবা স্লিপে যে ফিল্ডারটা দাঁড়ায়, ধরেন ব্রেটলির মতো একজন বলার বল করছে, উনি এত ফাস্ট আসলে বল করেন, ওনার ব্যাটসম্যানের ব্যাটে লেগে যখন বলটা স্লিপারের কাছে যাবে, যে স্লিপে থাকে তার আসলে চিন্তা করার সময় নেই উনি কি বামে লাফ দিবেন না ডানে লাফ দিবেন। ওনার বডি ল্যাঙ্গুয়েজ অবজার্ভ করতে হয়, এবং বডি ল্যাঙ্গুয়েজ অবজার্ভ করে ওনার মাইন্ড ওনাকে ইনটিউটিভলি বলেন যে আমার এখানে লাফটা দিতে হবে, এবং উনি লাফ দেন। কোন কোন সময় ক্যাচটি ধরতে পারেন, না ধরলে বোঝার আগেই বলটা চার হয়ে যায়। স্ট্রিট ফটোগ্রাফি আসলে অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি তাই। আপনি যখন কোন একটা জায়গায় যাবেন, কোন একটা র্যালিতে যাবেন কিংবা কোন একটা ফেস্টিভ্যালে যাবেন, খুব তাড়াতাড়ি চটপটে সিদ্ধান্ত নিতে হবে। মানে আপনি অনেকক্ষণ ধরে যদি ভাবেন যে আপনার লাইটটা কি হবে, কম্পোজিশনটা কি হবে, এক্সপোজারটা কি হবে, এত কিছু নিয়ে ভাবতে গেলে আপনার মোমেন্টটা হাত থেকে ফসকে বেরিয়ে যাবে। তাহলে প্রশ্ন হলো, এখানে আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে আমাদের যেহেতু এখন মেমোরি কিন্তু আমাদের আনলিমিটেড, আমরা যেহেতু মেমোরিটা অনেক বেশি সেভ করে রাখতে পারি, সেহেতু আমার মনে হয় যে এত চিন্তা না করে আমরা মোমেন্টটা ক্যাপচার করি, দেন আমরা পরে দেখলাম যে আসলে আমরা কি করলাম। হ্যাঁ, মানে জিনিসটা দুটোই দেখতে হবে, যে আসলে অনেক ছবি তুললে যে আপনি ভালো ছবি পাবেন তা না, কিন্তু যে জিনিসগুলো স্ট্রিট ফটোগ্রাফিতে ইম্পর্টেন্ট মোমেন্টের পাশাপাশি আপনার তো কম্পোজিশন নিয়েও ভাবতে হবে, আপনার লাইটটা নিয়েও ভাবতে হবে, আপনার দেখতে হবে ফোরগ্রাউন্ডটাতে কি আছে, ব্যাকগ্রাউন্ডটাতে কি আছে। মোমেন্টটা ইম্পর্টেন্ট, কিন্তু মোমেন্টটাকে এস্টাবলিশ করার জন্য আপনার কম্পোজিশন, লাইট এবং কালার, এই প্যারামিটার গুলো খুব ইম্পর্টেন্ট। কিন্তু তাহলে এত কিছু মাথায় রেখে রাস্তায় গিয়ে একটা ছবি তুলবো কিভাবে, এটাই তাহলে মূল প্রশ্ন। এটার উত্তর হলো আপনার আসলে দীর্ঘদিন চর্চা করতে করতে আপনার একটা আন্দাজ হয়ে যাবে, যে আপনি একটা জায়গায় গিয়ে খুব চট করে সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারবেন যে এখানে এক্সপোজারটা কেমন হবে, বা কম্পোজিশনটার জন্য আমি একটু বামে দাঁড়াবো আর নাকি একটু ডানে দাঁড়াবো। এবং যখন একটা মানুষের আপনি বডি ল্যাঙ্গুয়েজটা 5 মিনিট অবজার্ভ করবেন, অবজার্ভ করতে করতে আপনি দেখবেন যে আপনি বুঝতে পারছেন যে এখন কিছু একটা হবে কিংবা এখানে একটা ছবি হবে। এই ইনটিউশনটা
ছবি দেখতে দেখতে কাজ করতে করতেই আসলে ডেভেলপ হয়, এবং এটা কোনো আসলে সহজ কোনো স্ট্রেট ফর্মুলা নাই। অনেকে বলে যে আসলে ফটোগ্রাফারদের নাকটা অনেকটা কুকুরের নাকের মতো হতে হয়। যেমন একটা কুকুর যেমন কোন একটা জায়গায় গেলে সারাক্ষণ গন্ধ শোকে যে কোথায় কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, কোথায় কি হচ্ছে। তো আপনি যখন যাবেন অনেক লোক অনেক কিছু দেখবে, কিন্তু আপনার আসলে মাথাটা রাখতে হবে, চোখটা রাখতে হবে, মনটা রাখতে হবে কোথায় ছবিটা লুকিয়ে আছে। এবং যেখানে হাজারটা ফটোগ্রাফার থাকবে, হাজারটা সাধারণ মানুষ থাকবে, কেউ কিছু দেখতে পাবে না, কিন্তু আপনার যদি সেই চোখটা থাকে, মনটা থাকে, মাথায় যদি ওই আন্দাজটা থাকে, আপনি ঠিক সেই মুহূর্তের ভিতর থেকে ওই এতগুলো মানুষের ভিতর থেকে আপনি ছবিটা নিয়ে বেরিয়ে আসতে পারবেন। আমরা আবার ছবিতে ফেরত যাই। আমরা অরি কার্টিয়ার বেসের একটা ছবি দেখতে পাচ্ছিলাম। ছবিটাতে দেখেন আমরা অনেক একটা সিঁড়ি দেখতে পাচ্ছি এবং একটা কোনায় একটা সাইকেল চলে যাচ্ছে। এখন উনি আসলে এই সিঁড়িটা দেখেই উনি আসলে বুঝতে পেরেছেন এখানে আসলে খুব ইন্টারেস্টিং একটা জিওমেট্রিক একটা কম্পোজিশন আছে। এখানে যে লাইনগুলো আছে, যে টেক্সচার গুলো আছে, সবগুলো মিলিয়ে ছবিটা খুব গ্রাফিক্যাল, মানে যেটাকে আমরা জ্যামিতির ভাষায় বলি ত্রিকোণমিতি থাকে, আমাদের সার্কেল থাকে, আমাদের চতুর্ভুজ থাকে, এই সবগুলো মিলে একটা ছবির শারীরিক কাঠামোটা তৈরি হয়, মানে যেটাকে আমরা ইংরেজিতে কম্পোজিশন বলি। কিন্তু উনি যেটা করেছেন সেটা হচ্ছে উনি মানুষটার জন্য ওয়েট করেছেন। এখানে যদি এই মানুষটা সাইকেল চালিয়ে না যেত, ছবিটা দেখতে খুব ব্ল্যাঙ্ক লাগতো, ছবিটা দেখতে নিছক একটা ফরম্যাট ছবি মনে হতো। কিন্তু উনি এই জায়গায় দাঁড়িয়ে উনি ওয়েট করেছেন কখন একটা সাইকেল বা কখন একটা মানুষ, কখন একটা কুকুর বা কিছু একটা যাবে, একটা লাইফ, মানে এই লাইফটাই আসলে ছবিটাতে অদ্ভুত একটা প্রাণ দেয়, ছবিটাকে জীবন্ত করে তোলে। সো আপনি যখন ছবি তুলতে যাবেন তখন আপনার সব সময় এই একটা লাইফের জন্য ওয়েট করতে হবে। এই লাইফটা আপনার ছবিটাকে একটা সাধারণ ছবি থেকে অসাধারণ ছবিতে নিয়ে যাবে। এটা ছবি দেখছি। জি, আরেকটা ছবিতে আমরা চলে আসলাম। এটাকে বলা হয় বিংশ শতাব্দীর ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক ফটোগ্রাফ, অরি কার্টিয়ার ব্রেসর, ফ্রেঞ্চ ফটোগ্রাফার। এটা প্যারিসে একটা রেল স্টেশনের সামনে তোলা, খুব অদ্ভুত, খুব সিম্পল একটা ছবি, লাইটটা খুব সাদামাটা। এখন যেমন আমরা ছবি তুলতে গেলে দেখি এখনকার টেন্ডেন্সি হচ্ছে যে এখন যেহেতু ফটোশপ চলে এসছে কিংবা সবার হাতে মোবাইল এসছে, সবাই স্যাচুরেশনটা বাড়িয়ে দিয়ে কিংবা ফটোশপে কিছু একটা করে মানে নীল আকাশকে লাল করে দেয় কিংবা হলুদ ফুলকে সাদা করে দেয়, ভাবে যে কম্পিউটারের মধ্যে ছবিটা হয়। কম্পিউটারটা আসলে আপনার ছবিটাকে এনহ্যান্স করার জন্য, মানে আপনি হয়তো একটু লাইটটা হয়তো ঠিক নেই, একটু কাজ করলেন, কিন্তু পুরো ছবিটা কখনোই কম্পোজিশন হবে না। বেসিক সেন্সটা আসলে আপনার মনে কিংবা মাথায় থাকে। এখানে ছবিটা দেখেন যে যেই একটু আগে যে কথাটা বলছিলাম যে ফটোগ্রাফারের আগে থেকে প্রেডিক্ট করতে হয় ঘটনাটা কখন ঘটবে। উনি এরকম একটা জায়গায় গিয়েছেন, উনি দেখেছেন এখানে পানি আছে, অদ্ভুত কিছু জিওমেট্রিক ফর্ম আছে, এখান দিয়ে যদি একটা মানুষ পার হয়, এই মানুষটার আসলে খালি পায়ে পার হওয়ার কোনো সুযোগ নেই, এই মানুষটা লাফ দিতেই হবে, যদি না সে চায় তার জুতো এবং প্যান্টটা ভিজে যাবে। উনি ঠিক সেই জায়গায় গিয়ে অপেক্ষা করেছেন, একদম একটা জায়গায় গিয়ে বসেছিলেন যে জায়গায় কোনো না কোনো মানুষ যাবে, এবং যখন মানুষটা লাফ দেয় এমন সময় উনি ক্লিকটা করেছেন যখন মানুষটার পা ঠিক শূন্যে ভাসমান। একটা ক্লিকের পরে ক্লিকেই দেখা যাবে যে মানুষটার পা পানিতে পড়ে গিয়েছে এবং পুরো রিফ্লেকশনটার মজাটা নেই। এবং খুব ইন্টারেস্টিং ভাবে দেখেন এখানে কম্পোজিশনটা খুব ইন্টারেস্টিং। এখানে যেমন উনি একটা মানুষকে ক্যাপচার করেছেন যে মানুষটা এক জায়গা থেকে আরেক জায়গায় লাফ দিচ্ছে, ঠিক পিছনে একটা পোস্টার আছে, যে পোস্টারে দেখা যাচ্ছে যে একটা মেয়ে ব্যালেরিনা নাচের মতো একটা মুদ্রার মতো একটা লাফ আছে, একটা অদ্ভুত রিপিটেশন আছে এবং অনেকগুলো ফর্ম এবং অনেকগুলো জিনিস আছে। তো এটাই আসলে স্ট্রিট ফটোগ্রাফির একটা খুব বড় একটা জায়গা, যে আপনি একটা জায়গায় গিয়ে কিভাবে আপনি একই সাথে একটা জিওমেট্রিক লাইন, একটা জিওমেট্রিক ফর্ম, তার সাথে একটা খুব সুন্দর আলো এবং তার সাথে খুব সুন্দর একটা মুহূর্ত একসাথে এক ছবিতে নিয়ে আসতে পারবেন। মানে আপনার মাইন্ড, আপনার হার্ট এবং আপনার ইনটিউশন সবগুলো একসাথে ক্লিক করতে হবে, মানে কোনো একটা থাকলে আরেকটা না থাকলে ছবিটা অসম্পূর্ণ থেকে যাবে। এবং স্ট্রিট ফটোগ্রাফির সবচেয়ে মজা হলো আসলে এতক্ষণ নানা রকম টেকনিক নিয়ে কথা বললাম, কিন্তু পুরো জিনিসটা আসলে টেকনিক না। স্ট্রিট ফটোগ্রাফির জায়গা হলো আপনি এক এক জায়গায় ঘুরে বেড়াতে পারবেন। আপনি ধরেন আপনি যদি কালকে পুরনো ঢাকা যান, ভোরবেলা পুরনো ঢাকা সদরঘাটে যদি যান, শ্যামবাজারে যদি যান, দেখবেন হাজার হাজার নানান রকম মানুষ ট্রাক থেকে মাল নামাচ্ছে, মাল তুলছে, অনেক নৌকা এখান থেকে এখানে চলে যাচ্ছে, কেউ হয়তো বসে সকালে নাস্তা বানাচ্ছে, কোন জায়গা থেকে হালকা একটু ধোয়া বের হচ্ছে, অদ্ভুত একটা জীবনের
স্বাদ পাওয়া যায় এবং আপনি ক্যামেরা নিয়ে আজকে এখানে কালকে ওখানে নানান জায়গায় ঘুরে বেড়াতে পারবেন এবং এই ঘুরে বেড়ার আনন্দটা আসলে মুখের কথায় সবসময় এক্সপ্লেইন করা যায় না। এটা একমাত্র আপনি এবং আপনার ক্যামেরা যদি একসাথে অ্যালাইন্ড হয়। একভাবে বলা হয়, ন্যান গোল্ডিন নামে একজন খুব বিখ্যাত ফটোগ্রাফার আছেন, উনি বলতেন যে ক্যামেরাটা হচ্ছে ওনার হাতের এক্সটেনশন, এটাকে উনি আলাদা কোনো ইকুইপমেন্ট হিসেবে দেখতেন না। এবং আসলেই ঠিক তাই, আপনি যদি নিয়মিত ছবি তুলতে থাকেন একটা পর্যায়ে ক্যামেরাটা আপনার দাস হয়ে যাবে, আপনি আসলে ক্যামেরার দাস হবেন না। মানে এখন দেখা যায় যে সবাই আসলে ক্যামেরা, লেন্স, নানান রকম জিনিস নিয়ে খুব চিন্তিত থাকে, কিন্তু এগুলো আসলে মুখ্য না। মুখ্য হচ্ছে আপনার মাথায়, আপনার মনে, আপনার চোখে আপনি ছবিটা দেখতে পান কিনা, আপনি ভালো ছবিটা চেনেন কিনা, কিংবা একটা ভালো ছবি যদি আপনার সামনে ঘটে যায় আপনি কি রেকগনাইজ করতে পারেন কিনা। এবং এই গুণগুলো আসলে আপনি ছবি দেখতে দেখতে, ফটোগ্রাফি নিয়ে কথা বলতে বলতে, এবং আপনি যখন রাস্তা দিয়ে ক্যামেরা নিয়ে বের হবেন সারাক্ষণই একটু দেখতে থাকবেন ফর্মটা কেমন, লাইটটা কেমন, মানুষটা কি করছে। হঠাৎ হতে একটা মানুষ একটা হাই দিল, ঠিক সেই মুহূর্তে আপনি ছবিটা তুললেন, একটা অদ্ভুত একটা মানে অন্যরকম একটা মজার মুহূর্ত পেয়ে যাবেন। প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, মানে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। মানে এটা অনেকটা স্ট্রিট ফটোগ্রাফির অনেকটা মিউজিকের মতো, যে আপনি আসলে ধরেন যখন আপনি দেখেন কেউ গিটার বাজাচ্ছে, যে গিটার বাজায় সে কিন্তু ভাবে না যে কর্ডটা কিভাবে ধরবে, মানে কোথায় আঙ্গুলটা রাখলে কি সুরটা হবে। এটা যদি কনসার্ট এসে লাইভ পারফরমেন্সের সময় ভাবে, তখন তো সে গান গেতে পারবে না বা কি গিটারটা বাজাতে পারবে না। এটা আসলে আপনার ক্রমান্বয়ে প্র্যাকটিস করতে করতে একটা পর্যায়ে জিনিসটা আসলে আপনার রক্তের ভিতরে ঢুকে যাবে, অটোমেটিক কাজ করে, আঙ্গুলগুলো অটোমেটিক কাজ করে, একদম স্বাভাবিক, মানে একদম ন্যাচারালি ঢুকে যাবে। যেমন আমরা রান্না করতে গেলে দেখা যায় যে আমরা লবণ কতটুকু হবে আর চিনি কতটুকু হবে বুঝি না, কিন্তু আমাদের মারা যখন রান্না করে ওনারা কিন্তু বই দেখে লবণটার মেপে রান্না করে না, লবণটা আন্দাজে দিয়ে দেয়। এখন যদি আপনার মাকে জিজ্ঞেস করেন তুমি লবণটা কতটুকু হবে কিভাবে বুঝলা, মা কিন্তু উত্তর দিতে পারবে না, কারণ মা এতদিন ধরে রান্না করে, এটা আসলে মার সেন্সের ভিতরে ঢুকে গিয়েছে। ঠিক স্ট্রিট ফটোগ্রাফির মোমেন্টের বিষয়টা ঠিক সেরকম। মোমেন্টের পাশাপাশি আরেকটা যে জিনিস খুব গুরুত্বপূর্ণ, যেটা কোনো না কোনো ভাবে আমি আগে বলেছি, আরেকটু বলি। এই ছবিটা যদি আপনি খুব ইন্টারেস্টিংলি দেখেন, দেখবেন এই ছবিটাতে অনেকগুলো ফর্মের রিপিটেশন আছে। একটা দরজার ভিতরে একটা স্কোয়ার ফর্ম, পিছনে আরো কতগুলো দরজা, এবং অদ্ভুত একটা লাইট শ্যাডোর একটা অদ্ভুত একটা মজা আছে। সিঁড়িগুলো উঠে বাম দিকে উপরে চলে গেছে এবং ঠিক কোনায় শেষ মুহূর্তে দেখে মনে হচ্ছে একটা মেয়ে দৌড়ে মনে হয় পালিয়ে যাচ্ছে। এই যে এই মেয়েটা না থাকলে যেমন ছবিটা হতো না, আবার এই যে উনি যে জিওমেট্রিক যে সিচুয়েশনটা উনি দেখতে পেলেন, যে লাইনটা দেখতে পেলেন, যে ফর্মটা দেখতে পেলেন, যে শ্যাডোটা দেখতে পেলেন, যে হাইলাইটটা দেখতে পেলেন, এই জিনিসগুলো না থাকলেও ছবিটা আসলে যদি খালি খুব একটা খালি মাঠে যদি মেয়েটা দৌড়াতো তাহলে ছবিটা দেখতে তো মজা হতো না। ফলে আপনার মোমেন্টের পাশাপাশি আপনার ব্যাকগ্রাউন্ডটা কেমন, আপনার আলোটা কেমন, আপনার কোনো ইন্টারেস্টিং জিওমেট্রিক ফর্ম আছে কিনা, সেই সবগুলোকে যদি আপনি একসাথে একটা জায়গায় নিয়ে আসতে পারেন তাহলেই ছবিটা ইন্টারেস্টিং হবে। আরেকটা ছবি দেখছি হেনরি কার্টিয়ার ব্রেসোর, তিনটা ছেলে দাঁড়িয়ে আছে, তার ভিতর থেকে একটা ছেলে ছোট্ট ঢিল মারছে, আরেকটা ছেলে আনমনে হয়ে দাঁড়িয়ে আছে, আরেকটা ছেলে হঠাৎ একটা লাফ দিয়েছে, এবং ঠিক সেই মুহূর্তেই কার্টিয়ার ব্রেসোর ছবিটা তুলেছেন। সো এই জিনিসগুলো বোঝা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস, যে জিনিসটা আমার মনে হয় যে ফটোগ্রাফির বাইরে যে জিনিসটা ফটোগ্রাফারদের খুব লাগে, সেটা হচ্ছে কমন সেন্স, যেটা আজকালকে খুব রেয়ার। আমরা রাস্তাঘাটে কমন সেন্স নিয়ে শুনবো একটা ছোট্ট বিরতির পর। শিক্ষার্থীরা নিচ্ছে খুব ছোট একটা বিরতি, আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। শিক্ষার্থীরা ফিরে এলাম বিরতি থেকে। আমাদের দূরপাঠে কোর্স চলছে ফটোগ্রাফি, এবং আমাদের আজকের বিষয় হচ্ছে স্ট্রিট ফটোগ্রাফি। তো আমরা এ বিষয়ে জানছি যার কাছ থেকে, তিনি মুনিম ওয়াসিফ, পাঠশালার শিক্ষক। আমরা ক্লাসে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা কথা বলছিলাম কমন সেন্স নিয়ে বিরতিতে যাওয়ার আগে। যে জিনিসটা বলছিলাম যেটা হচ্ছে যে খুব ইন্টারেস্টিং, যে আপনি যদি বড় বড় স্ট্রিট ফটোগ্রাফিতে কাজ দেখেন, দেখবেন যে তাদের খুব ইন্টারেস্টিং, কারো হাতে খুব ইন্টারেস্টিং সেন্স অফ হিউমার আছে, কারো হাতে খুব ইন্টারেস্টিং লাইটের সেন্স আছে, কোনো ইন্টারেস্টিং সেন্স আছে। কিন্তু তার সাথে সাথে আরেকটা যে জিনিসটা
ভালো ফটোগ্রাফারদের থাকে সেটা হচ্ছে তারা মানুষের আচরণ কিংবা মানুষের বডি ল্যাঙ্গুয়েজ খুব ইন্টারেস্টিং ভাবে অবজার্ভ করতে পারে। এবং অনেক ছবিগুলো দেখলে মনে হয় এই ছবিগুলো কি রিয়েল নাকি ছবিগুলো সাজানো, মানে আদৌ কি আসলে এরকম জিনিস ঘটে, বা ঘটলে একটা ফটোগ্রাফার অত অল্প সময়ের ভিতরে এত ইন্টারেস্টিং মুহূর্ত কিভাবে ক্যাপচার করে। এবং এটি আসলে বিউটি স্ট্রিট ফটোগ্রাফির। আমরা একটা ছবি দেখছি অরিয়া কার্তির রেসোর্ট, যেখানে দেখা যাচ্ছে যে ভিতর হাতে কোনো একটা জায়গায় কোনো একটা পারফরমেন্স, কোনো একটা থিয়েটার কিংবা সার্কাস হচ্ছে, একটা মানুষ উকি দিয়ে দেখছে, আরেকটা মানুষ বাঁ দিকে ফিরে কি যেন দেখছে, কেউ যেন আসছে। এই যে একটা মুহূর্ত, এই যে দুইটা মানুষের যে এক্সপ্রেশনটা দেখলে কিছু কিছু মুহূর্তের জন্য মনে হতে পারে খুব থিয়েট্রিক্যাল। এবং আসলেই কিন্তু আমাদের জীবনটার ভিতরে আসলে অনেক ধরনের নাটকীয়তা সব জায়গায় চলতে থাকে। এবং আমাদের এই শহরটা আসলে স্ট্রিট ফটোগ্রাফির জন্য একদম হোলি শহর, আদর্শ শহর বলা যায়, পিলগ্রিমেজের মতো। মানে আমরা যদি ঘুম থেকে উঠে ভোরবেলা কারণ বাজার যাই, ফার্ম গেটে যাই, পুরন ঢাকা যাই, শাঁখারী বাজার যাই, যে কোনো জায়গায় যাই, হাজারটা ঘটনা একসাথে ঘটতে থাকে। এবং আমাদের এখানে ছবি তুলতে গেলে মানুষ বরং খুশি হয়, ভাই বলেন যে ভাই আমার ছবি তুলেন, ভাই আমার ছবি তুলেন। কিন্তু প্যারিসে, লন্ডনে কিন্তু নিউ ইয়র্কে ছবি তুলতে গেলে কিন্তু ব্যাপারটা সহজ না। আপনি ছবি তুলতে গেলে লোকজন হাজারটা প্রশ্ন করবে আপনার অনুমতি আছে কি নেই। ফলে দেখা যায় যে অনেক ফটোগ্রাফাররা আমাদের এই অঞ্চলে আসলে ছবি তুলতে। আরেকটা খুব মজার জিনিস আছে আমাদের এখানে বিশেষ করে পুরনো শহরগুলো কিংবা পুরনো জায়গায় অনেক জীবনের একটা বড় অংশ রাস্তায় ঘটে। বাড়িঘর তো আছেই, কিন্তু দেখা যায় যে রাত 12টা বাজে 4 বন্ধু মিলে রাস্তায় ক্যারাম বোর্ড খেলছে, কিংবা চা খাচ্ছে, কিংবা গল্প করছে, কিংবা একটা ছোট্ট টুকরি নিয়ে বসে গেল কোন একটা জিনিস বিক্রি করতে। এই যে সব সময় যে অনেক ধরনের ঘটনা ঘটতে থাকে, এই ঘটনাগুলো আসলে স্ট্রিট ফটোগ্রাফির জন্য খুব ইন্টারেস্টিং। সো আপনারা যারা বন্ধুরা স্ট্রিট ফটোগ্রাফি করবেন, তার জন্য কোথায় গিয়ে ছবি তুলবেন এটা সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি রাইট স্পটে রাইট টাইমে না থাকেন, তাহলে কিন্তু ইন্টারেস্টিং ছবি পাওয়া ডিফিকাল্ট হতে পারে। রাইট টাইম বললাম এই কারণে, আপনারা হয়তো আগে শুনেছেন, অন্য কেউ হয়তো ক্লাস নিয়েছে, যে ফটোগ্রাফিতে আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে লাইট। এবং লাইটটা ফটোগ্রাফির ক্যামেরার জন্য যেমন খুব সেন্সিটিভ, সকাল কিংবা বিকালের আলোটা যেমন খুব ইন্টারেস্টিং হয়, একটা অদ্ভুত হলদে আভা থাকে, তার সাথে সাথে লাইটের সাথে কিন্তু একটা জীবনের সম্পর্ক আছে। যেমন যদি ভোরবেলা যান, ভোরবেলা মানুষ এক ধরনের কাজ করে, কিংবা বিকালবেলা এক ধরনের কাজ করে, রাতের বেলা এক ধরনের কাজ করে। আপনি যদি রাত 4টা বাজে রাস্তায় গিয়ে স্ট্রিট ফটোগ্রাফি শুরু করেন, হয়তো রাস্তায় কিছু গরু আর কিছু পুলিশ আর কিছু মানুষ ঘুমাচ্ছে, এছাড়া কিছুই পাবেন না। সো এই সিদ্ধান্তটা আপনার নিতে হবে কখন কোথায় একটা ইন্টারেস্টিং স্ট্রিট ফটোগ্রাফি হয়। এতক্ষণ আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বললাম, সেই জিনিসটা যদি একটু রিক্যাপ করি, তো ক্যামেরাটা যত ছোট হয় তত ভালো। এখনকার আবার একটা ট্রেন্ড দেখা যায় যে একটা পাবলিক একটা জুম লেন্স লাগায়, জুম লেন্সের সাথে একটা হেড লাগায়। এগুলো স্ট্রিট ফটোগ্রাফির জন্য আসলে একদমই প্রয়োজন নেই। আপনার ক্যামেরা, আপনার পোশাক এবং আপনার আচরণ যত মিনিমাল, যত সাধারণ হবে, ফটোগ্রাফার হিসাবে আপনি তত ইন্টারেস্টিং কাজ করতে পারবেন। কারণ আপনার কাজ হচ্ছে অন্য মানুষের ছবি তোলা। আপনি যখন ছবি তুলতে যাবেন, আপনি যদি এমন কাপড় এবং এমন ক্যামেরা নিয়ে যান যেখানে লোকজন খালি আপনাকেই দেখতে থাকে, তখন আপনার আর ছবি তোলা হবে না। দেখা যাবে যে মোবাইল দিয়ে এক্সপোজারটা যেন বেশি না হয়, মানে যত মিনিমাল থাকা যায়। এবং অনেক ফটোগ্রাফার আছে যাদের কেবল শার্টটা এক রঙের শার্ট আছে, ছবি তুলতে গেলেই ওই একটা গ্রে রঙের শার্ট পরে ছবি তুলতে যায়, যেন মানুষের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলতে পারে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আপনি কি লেন্স ব্যবহার করবেন। স্ট্রিট ফটোগ্রাফির ক্ষেত্রে সাধারণত বলা হয় 35 কিংবা 50 লেন্সটা আদর্শ লেন্স, কারণ একটু ওয়াইড লেন্স থাকে, বা 50টা একটা জেনারেল লেন্স, যেখান দিয়ে আপনি মানুষের মোমেন্ট গুলো ক্যাপচার করতে থাকবেন। আপনি যদি অনেক টেল লেন্স দিয়ে ছবি তোলেন, তাহলে হয়তো একটা ঘটনার বাইরে কোনো ঘটনার ছবি তুলতে পারবেন না, এবং অনেক দূর থেকে আপনার ছবিগুলো তুলতে হবে। তো সেক্ষেত্রে আমরা প্রেফার করি 35 একটা প্রাইম লেন্স যদি আপনার থাকে, তাহলে আপনি আসলে ইন্টারেস্টিং কাজ করতে পারবেন। কিন্তু স্ট্রিট ফটোগ্রাফি কি খালি ব্ল্যাক এন্ড হোয়াইটই হয়? আসলে তো না, আমরা তো আসলে রঙিন দুনিয়ায় থাকি, রঙিন ছবি তুলি। আরেকটি যে ফটোগ্রাফারের কাজ দেখাবো, খুব ইন্টারেস্টিং কাজ করে, ওনার নাম হচ্ছে স্টিভ ম্যাকারি। আপনারা অনেকেই হয়তো ওনার ছবি দেখেছেন। উনি আমেরিকান একজন ফটোগ্রাফার, ম্যাগনাম এজেন্সির ফটোগ্রাফার। যেমন ঠিক একটু আগে আলোর কথা বলছিলাম, যে এই ছবিটা দেখেন, ইন্ডিয়ার ওল্ড দিল্লিতে তোলা, 1983 সনের দিকে ছবিটা তোলা। কি অদ্ভুত একটা আলো, ভোরবেলা সূর্য উঠেছে, একটা অদ্ভুত আলোর রে আসছে, একটা মানুষ দাঁড়িয়ে পেপার পড়ছে, এবং পিছনে আরো কিছু মানুষের দুটো লম্বা শ্যাডো দেখা যাচ্ছে। এবং এই শ্যাডোটা কিন্তু আপনি একমাত্র পাবেন ভোরবেলা কিংবা বিকালবেলা। আপনি যদি দুপুর 12টা বাজে যান,
তখন কিন্তু এই আলোটা আর পাবেন না। এবং এই যে সাধারণ একটা ঘটনা, একটা মানুষ পেপার পড়ছে, কিন্তু লাইটটা এমন ডিরেকশনে আসছে এবং উনি এমন জায়গায় দাঁড়িয়ে আছেন যে ছবিটা একটা ব্যাকলাইটের মতো কাজ করছে। কিংবা শ্রীলঙ্কায় জেলেদের ছবি, খুব ইন্টারেস্টিং। দেখেন 4 জন জেলে ছবি তুলছে, খুব একটা ইন্টারেস্টিং ফর্মের রিপিটেশন আছে, একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে, যেটা আসলে জিওমেট্রিক্যালি একটা অদ্ভুত রিদম তৈরি করেছে, একটা হারমোনি তৈরি করেছে। এবং একটার পর একটা মানুষকে দেখে মনে হচ্ছে তারা যেন খুব মনোযোগ দিয়ে মাছটা কখন আসবে সেদিকেই তাদের মনোযোগ। আকাশটা মেঘলা, সমুদ্রের পানিগুলো এখান থেকে আসছে যাচ্ছে। কিংবা এটা হয়তো কোন একটা কলকাতা কিংবা দিল্লির কোন একটা বা কিংবা রাজস্থানের কোন একটা স্ট্রিটে তোলা, একটা অলি গলির ভিতর দেখা যাচ্ছে অনেকগুলো হাতের ছাপ, পিছনে একটা দেয়ালের রং নীল, পাশে একটা হলুদ দেয়াল, এ পাশে অনেকগুলো লাল কিংবা গোলাপি হাতের ছাপ, আর মাঝখানে একটা ছেলে দৌড়ে যাচ্ছে। এবং যখন ক্লিকটা করা ঠিক ওই সময়টায় ছেলেটার দুটো পা ঠিক শূন্যে ভাসা। এই যে অদ্ভুত ম্যাজিক্যাল কিছু মোমেন্ট ক্যাপচার করা, এই ম্যাজিক্যাল মোমেন্ট গুলো আসলে যারা ভালো স্ট্রিট ফটোগ্রাফার তারা খুব অদ্ভুত ভাবে ক্যাপচার করতে পারেন। কিংবা তার সাথে সাথে রঙের সেন্সিবিলিটিও খুব ইম্পর্টেন্ট। যেমন এখানে ধরেন একটা মানুষ তাকিয়ে আছে, একটা ট্রেনে করে কেউ কোথাও হচ্ছে যে যাচ্ছে, ট্রেনের বগিটার রংটা একটু মেরুন, মহিলাটা একটা কটকটে লাল শাড়ি পরে আছে, চেহারাটাও একটু কালচে টাইপ, একটা লাল রঙের টিপ, সব মিলে একটা অদ্ভুত একটা মোমেন্ট। একটা চোখের দিকে তাকিয়ে আছে, পিছনে একটা ছোট ছেলে। তো কালার ফটোগ্রাফির জন্য আসলে খুব ইম্পর্টেন্ট যে আপনার দেখতে হবে, রং দেখতে হবে। ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোগ্রাফিতে যেমন শ্যাডো, হাইলাইট, গ্রে লাইন এগুলো খুব ইম্পর্টেন্ট, কালার ফটোগ্রাফিতে রং খুব ইম্পর্টেন্ট। এবং রংটা কখন দেখতে পাওয়া যায় এবং এক এক লাইটে আসলে এক এক রকম রং আসে, সেটা রেকগনাইজ করতে পারা খুব গুরুত্বপূর্ণ। যেমন এখানে আমরা দেখছি আফগানিস্তানের কাবুলে একটা ছবি, সেই সময়ে একটা বোরখা পরা মহিলা বসে আছেন, পিছনে একটা সবুজ দরজা, অদ্ভুত একটা আলো পড়েছে, আলোটা পড়ার কারণে অদ্ভুত একটা লাইট শ্যাডো তৈরি হয়েছে, যেটা ছবিতে একটা অদ্ভুত একটা ড্রামাটিক টেক্সচার তৈরি করেছে। ফটোগ্রাফি পুরো জিনিসটাই কিন্তু আসলে আলো ছায়ার খেলা। আপনি যদি আলো এবং ছায়া এই দুটো জিনিসকে নিয়ে খেলতে না পারেন তাহলে ছবিটা খুব ফ্ল্যাট হয়ে যেতে পারে, ছবিটা খুব ম্রিয়মান হতে যেতে পারে। সো শীতকালে আমরা বলি যে শীতকালে ভোরবেলা, শীতকালে সকালবেলা খুব সুন্দর, বিকালবেলা খুব সুন্দর আলো হয়, কারণ অদ্ভুত শ্যাডো পড়ে এবং আপনি যদি এক্সপোজারটা ঠিক মতো দিতে পারেন, হাইলাইটের যদি একটু এক্সপোজার দেন, হালকা একটু আন্ডার এক্সপোজ করেন, অদ্ভুত ভাবে রংগুলো বেরিয়ে আসবে। তাজমহলের সামনে তোলা একটা লোক পানি থেকে কিছু তুলছে, তাজমহলটা কিন্তু উনি ডিরেক্ট দেখাননি, খালি রিফ্লেকশন দেখিয়েছেন, সেটাই কিন্তু যথেষ্ট। আরেকটা জিনিস মনে রাখবেন যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লেস ইজ মোর। মানে সবকিছু কিন্তু দেখানোর দরকার নেই, কোন একটা ঘটনার কোন একটা বিশেষ জিনিস যদি আপনি ইন্টারেস্টিং ভাবে কম্পোজিশন করে ক্যাপচার করতে পারেন সেটাই যথেষ্ট। যখন কোন জায়গায় ছবি তুলতে যাবেন কনফিউজড হয়ে যাবেন না যে এটাও তুলবো, এটাও তুলবো, এটাও তুলবো। সবকিছু এক ক্যামেরায় না রেখে একটা একটা করে আলাদা করে ইন্টারেস্টিং কম্পোজিশন করে ছবিগুলো তোলার চেষ্টা করেন। তো এতক্ষণ আমরা নানান জায়গার ছবি দেখলাম, আমি পুরন ঢাকার কিছু ছবি দেখাচ্ছি। আমরা দেখবো একটা ফোন আছে, নিয়ে নিচ্ছে। অবশ্যই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি ওদের কাছে প্রশ্ন করতে চাচ্ছিলাম যে মানে আমি যদি ফটোগ্রাফি করি আর কি, যেটা প্রফেশনাল ফটোগ্রাফি কিংবা স্ট্রিট ফটোগ্রাফি, সেটা করতে হলে আমার কি ডিএসএলআর লাগবে? এটা কি বাধ্যতামূলক নাকি আমার এই যেটা আমার ডিজিটাল ক্যামেরা সেটা দিয়ে চলে? হ্যাঁ, নর্মাল ডিজিটাল ক্যামেরা সেটা দিয়ে চলবে নাকি আমার ডিএসএলআর লাগবে? এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি আসলে কি করতে চান ছবিগুলো দিয়ে। ছবিগুলো যদি আপনার মনের খোরাকের জন্য তুলতে চান, আপনি একটা আইফোন বা একটা নর্মাল ক্যামেরা দিয়ে অনেক ভালো ছবি তুলতে পারবেন। ছবিটা হয় আসলে আপনার মনে, আপনার মাথায়, আপনার চোখে। ক্যামেরা তো আসলে জাস্ট একটা টেকনিক, একটা টুল। কিন্তু যদি আপনি ছবিগুলো দিয়ে পরে কোনো প্রদর্শনী করতে চান কিংবা ছবিগুলো যদি আপনি প্রফেশনালি কাজ করতে চান, তাহলে একটা ডিএসএলআর থাকা ভালো। কিন্তু আমি বলবো যেহেতু একটা ডিএসএলআর ক্যামেরা অনেক এক্সপেন্সিভ, আপনি আপনার কাছে যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরা দিয়ে প্র্যাকটিস করে আপনার চোখ হাতটাকে সানিয়ে নিন। আপনি আমরা শুরু করব, বেসিক ফটোগ্রাফিটা শিখে ফেলুন। যখন সেটা শিখে ফেলবেন তখন আপনার হাতে একটা ভালো ক্যামেরা আসলে তখন সেটা অনেক ভালোভাবে চালাতে পারবেন। কিন্তু ভালো ক্যামেরা থাকলে যে ভালো ফটোগ্রাফি করতে পারবেন ডাজন্ট নেসেসারি। একটু আগে যেটা বলছিলাম যে
যেমন এই ছবিটা দেখেন, পুরনো ঢাকায় ছবিটা তোলা, একটা ছাদের উপরে একজন নারী বিকেলবেলা আলতো ভাবে একটা চা খাচ্ছেন, পিছনে কবি নজরুল হোস্টেল, তিনটা মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এবং ঠিক যে মুহূর্তে ছেলেগুলো এক ছাদ থেকে আরেক ছাদে যাচ্ছে সেই মুহূর্তে আমি ছবিটা তুলি। কিন্তু এই যে কিভাবে অনেকে দেখে ভাবতে পারেন যে এই যে মহিলা চা খাচ্ছে আর এই যে ছেলেগুলো এক ছাদ থেকে আরেক ছাদে যাচ্ছে, এই ঘটনাগুলো একসাথে ঘটলো কিভাবে? এই ঘটনাগুলো আমাদের আসলে সবসময় প্যারালালি একসাথে ঘটতে থাকে, আমরা দেখি কিন্তু আমরা রেকগনাইজ করি না। একটা ফটোগ্রাফারের কাজ হচ্ছে এই সকল জিনিসগুলোকে একটা ফ্রেমের ভিতরে বন্দি করা, একটা ফ্রেমের ভিতরে নিয়ে আসা। তো এই সেন্সিবিলিটিটা গ্রো করা খুব ইম্পর্টেন্ট। এখন এই সেন্সিবিলিটি আপনি কিভাবে গ্রো করবেন সেটা হচ্ছে, যেমন আরেকটা ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ছোট্ট বাচ্চা একটা পুরনো ঢাকার একটা ইন্টারেস্টিং একটা গলিতে নিজের মতো করে খেলছে, এবং ফটোগ্রাফার পজিশনকে দেখলে বোঝা যায় যে রাস্তার একটা হালকা একটা মোড় দেখা যাচ্ছে। তো আপনি এরকম চারপাশে স্ট্রিট ফটোগ্রাফি করার জন্য আপনার আফ্রিকায় কিংবা আফগানিস্তানে কিংবা মক্কায় অনেক দূরে যাওয়ার দরকার নেই। আপনার বাসার আশেপাশে যে গলিগুলো আছে, ক্যামেরা নিয়ে সেখানে ভোরবেলা বিকেলবেলা কাজের ফাঁকে বেরিয়ে পড়ুন, চারপাশের জিনিসগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে তুলতেই দেখবেন আস্তে আস্তে আপনি অদ্ভুত মুহূর্তগুলো আপনি ধরে রাখতে পারছেন আপনার ক্যামেরায়। এবং আরেকটা যেই খুব একটা মজার জিনিস হচ্ছে যে আমাদের চারপাশে যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলোকে যদি আমরা বিশেষ দৃষ্টিকোণ থেকে দেখতে পারি, তখন এই ঘটনাগুলা সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠে। তার একটা উজ্জ্বল প্রমাণ একটা ছবি দেখাচ্ছি, যেখানে বংশালে ভোরবেলা, যেহেতু আমাদের পুরনো ঢাকায় অনেক ধুলোবাড়ি থাকে, রাস্তার ভিতরে একটা ছেলে পানি দিচ্ছে। আমি এমন জায়গা থেকে ফ্রেমটা করলাম যেখান থেকে মনে হচ্ছে পানিগুলো গিয়ে ওই রিকশালার উপরে গিয়ে পড়ছে, আসলে কিন্তু তা না। রিকশাটা ওখান দিয়ে যাচ্ছে, আমি এমন ভাবে দাঁড়িয়েছি যে পানি এবং পানির ছটা এবং রিকশালাটা যেন ওভারল্যাপ করে যায়, এবং ওভারল্যাপ করে মনে হয় যে একটা অদ্ভুত একটা ম্যাজিক্যাল সিচুয়েশন তৈরি হয়েছে। তো এটাই স্ট্রিট ফটোগ্রাফির মজা। আপনি আসলে কোথায় দাঁড়াবেন, আপনার ফিজিক্যালি অনেক ফ্লেক্সিবল থাকতে হবে। আপনি যদি স্টিভ হয়ে এক জায়গায় দাঁড়িয়ে মেশিনের মতো একটার পর একটা ছবি তুলতে থাকেন, তাহলে আপনার ছবিগুলো ইন্টারেস্টিং হবে না। তাহলে তো একটা ট্রাইপডে লাগিয়ে আমি দোতলার উপর থেকে রিমোট দিয়ে ছবি তুললেই পারি। স্ট্রিট ফটোগ্রাফির এইটা খুব আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আপনার নড়তে হবে, নানান রকম অ্যাঙ্গেল থেকে ছবি তুলতে হবে, উপর থেকে, নিচ থেকে, সাইড থেকে, কোণা থেকে, সারাক্ষণ উকি ঝুঁকি মারতে হবে, মানে একটা কৌতূহল থাকতে হবে। এই কৌতূহলই আপনাকে একটা ভালো ছবি তুলতে সাহায্য করবে। কিন্তু তার সাথে এটাও মনে রাখতে হবে আসে একটা কোনো বড় গাড়ি আসছে কিনা, কিংবা আপনি একটা কোনো মানুষের উপর হোঁচট খেয়ে পড়লেন কিনা, সেটাও যেন খেয়াল থাকে। আমরা আসলে ক্লাসের পর শেষ দিকে চলে এসেছি। আসলে ওই সময়টা যদি আমাদের ছবিটা অন্য কেউ তুলে ফেলে, সেটাও একটা কিন্তু মোমেন্ট হয়ে যায়। হ্যাঁ, কিন্তু খেয়াল রাখতে হবে যে আসলে এখন যেটা ট্রেন্ড, যে একসাথে 40 জন ফটোগ্রাফার মিলে এক জায়গায় ছবি তুলতে যায়, একসাথে 40 জন ফটোগ্রাফার কোন জায়গায় গেলে মানুষজন আসলে ভয় পাবে। আপনি আসলে ছবি তোলার থেকে আপনি আসলে মজা বেশি করবেন। সো স্ট্রিট ফটোগ্রাফির জন্য সবচেয়ে ভালো আপনি যদি একা নিজের মতো করে কোথাও হারিয়ে যান। ছোটবেলায় যেমন আমরা সাইকেল চালাতাম, সাইকেল চালাতে চালাতে কোথায় যে হারিয়ে গেছি সেটা ঠিক খোঁজ নেই, কিন্তু ঠিক একটা পর্যায়ের পর নিজের মতো করে আবার রাস্তাটা খুঁজে পেতাম। এটার না একটা অদ্ভুত আনন্দ আছে। ফটোগ্রাফির একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সলিটিউড, যে আপনার নিজের সাথে নিজের কথা বলার, চিন্তা করার, ভাবার একটা স্পেস থাকতে হবে। আমি বারবার বলছি, ছবিটা হয় আসলে আমাদের মাথায়, আমাদের মনে, আমাদের চোখে। ছবিটা ক্যামেরায় হয় না। ক্যামেরাটা একটা জাস্ট টুল যেটাতে আপনি ছবি তুলবেন। ঠিক যেমন 5 মিনিটের মতো সময় আছে। হ্যাঁ, আমরা প্রায় শেষ পর্যায়ে। ঠিক যেমন এই ছবিটার তাকান, শাঁখারীবাজারে তোলা, একটা বানর রাস্তার এপার থেকে ওপারে পার হচ্ছে, আমি নিচে দাঁড়ানো, এবং বানরটাকে যদি আমি ঠিক সঠিক মুহূর্তে যদি ছবিটা না তুলতাম, বানরটা কিন্তু আশেপাশে বাড়ির যে টেক্সচার আছে সেখানে হারিয়ে যেত। ফলে দুই রাস্তার মাঝখানে যে ফাঁক, সেখানে অদ্ভুত এক চিলতে আকাশ দেখা যাচ্ছে, এবং তার পিছনে পুরনো ঢাকার পরিচিত নানান রকম তার, এবং ঠিক একটা তারের উপর দিয়ে বানরটা হেঁটে যাচ্ছে, এবং অদ্ভুত একটা মুহূর্ত। শাঁখারীবাজার বা পুরনো ঢাকা যারা থাকে তারা সচরাচর এই মুহূর্তটা দেখতে পায়, কিন্তু আপনি সবসময় যে মুহূর্তটা দেখতে পান সেটা যে আপনি চাইলেই ক্যামেরা দিয়ে তুলতে পারবেন সেটা কোনো নিশ্চয়তা নেই। সেটার জন্য চাই অনেক পরিশ্রম করা এবং ফটোগ্রাফিটাকে ভালোবাসা, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যে আপনি যে কাজটা করছেন সেটাকে যদি আপনি ভালোবাসেন, বলে না যে যদি কেউ ভালোবাসে কাউকে তাহলে অনেক কিছু আসলে সম্ভব হয়, অসম্ভবকে সম্ভব করে তোলা যায়। যাই হোক, স্ট্রিট ফটোগ্রাফি আসলে অত অসম্ভব কিছু না।
কিন্তু ভালো স্ট্রিট ফটোগ্রাফি করা আসলে সত্যি খুব কঠিন এবং ইন্টারেস্টিং একসাথে। এটা যেমন পুরনো ঢাকা একটা বিয়ের আগে ব্যান্ড পার্টির সময় তোলা। আর একটা খুব মজার জিনিস হচ্ছে স্ট্রিট ফটোগ্রাফিতে যে আপনি একটা ফ্রেমের ভিতরে অনেকগুলো ঘটনাকে একসাথে নিয়ে আসতে পারেন। যেমন এখানে সামনে দেখা যাচ্ছে 3টা লোক। আমাদের একটা ফোন আছে, জি অবশ্যই। জি হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি একটু ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম। অবশ্যই কথা বলুন। আচ্ছা ভাই, আমি তো আসলে ফটোগ্রাফির সাথে তেমন একটা ইয়ে না, তবে আমার আগ্রহ আছে প্রচুর একজন প্রফেশনাল ফটোগ্রাফার হওয়া কিংবা ওই জাতীয় কোনো কিছু। তো সেক্ষেত্রে আমি একটু জানতে চাচ্ছিলাম যে ফটোগ্রাফি তো হবে, তা তো হবে, কিন্তু তার সাথে যে ফটোশপ কিংবা ওই জাতীয় এডিটিং এর ক্ষেত্রে ওগুলোর ক্ষেত্রে কি কোনো কিছু আছে কিনা? আছে। এটা হচ্ছে আপনার একটু কোন একটা উদাহরণ দিয়ে বোঝাই। ফটোশপের কৃতিত্ব হচ্ছে আমরা ভালো একটা রান্না যদি কোথাও হয়, রান্নাটা যদি আপনাকে ঠিক মতো খেতে না দেয়, ঠিক মতো যদি পরিবেশন না করে, ওই খাবারটা দেখলে আপনার খেতে ইচ্ছা করবে না। ফটোশপটা ঠিক হচ্ছে তাই। আপনি একটা ছবি তুললেন, ছবিটা হচ্ছে একটা নেগেটিভের মতো। এখন ওই নেগেটিভটাকে আপনি কিভাবে প্রসেস করবেন ফটোশপে, তার উপর ছবির উপস্থাপনটা নির্ভর করে। কিন্তু সেটা ফটোগ্রাফির খুব ছোট্ট একটা অংশ। আপনার আসল কাজটা করতে হবে যখন আপনি ছবিটা তোলেন। কারণ আপনি যদি রান্নায় যদি লবণ না দেন, আপনি যখন খাবারটা উপস্থাপন করবেন তখন যদি লবণ দিয়ে দেন, খাবারটা খেতে কখনোই মজা হবে না। তো ঠিক সেরকমই আমরা আবার আলোচনায় ফেরত যাই। বলছিলাম যে একই ফ্রেমে আপনি স্ট্রিট ফটোগ্রাফিতে অনেকগুলো ঘটনা একসাথে আনতে পারবেন। যেমন এখানে দেখেন, প্রত্যেক বিল্ডিং থেকে এক একটা মানুষ উকি দিয়ে দেখছে, অনেক কৌতূহল নিচে কি হচ্ছে। ব্যান্ড পার্টি এসছে, এখন বর আসবে, অনেক আয়োজন চলছে। এবং দেখেন যে দুই হাতের মাঝখানে আবার ছোট্ট একটা চেহারা দেখা যাচ্ছে, পিছনে এক কোনায় আবার আরেকটা লোকের মাথা দেখা যাচ্ছে। তো এই জিনিসগুলো খুব ইন্টারেস্টিং। এখানে যেমন দেখা যাচ্ছে যে একটা লোক হাঁস বিক্রি করছে, কিন্তু এমন ভাবে কম্পোজিশনটা করা যেখানে প্রত্যেকটা হাঁসের মুখ এত অদ্ভুত ভাবে বেরিয়ে আছে এবং লাইট এবং শ্যাডোর কারণে জি মনে হচ্ছে যে একটা বডি থেকে অনেকগুলো মাথা বের হচ্ছে। তো এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস যে আপনি যখন ছবি তুলবেন, ছবিটা দেখে আর একটা মানুষের মনে যেন কৌতূহল তৈরি হয়, একটা মানুষ যেন একটু থমকে দাঁড়িয়ে ভাবার সময় পায় এবং ছবিটা দেখে না ভাবতে থাকে, আচ্ছা ছবিটাতে কি আছে যে কারণে ছবিটা আমাকে টানছে। কারণ এখন আসলে আমরা এমন একটা সময়ে বাস করি যখন হাজার হাজার লক্ষ লক্ষ ছবির মাঝখানে আমরা থাকি। এত হাজার হাজার ছবির মাঝখানে আমার নতুন করে একটা ছবি দেখার দরকার কি? নতুন করে ছবিটা মানুষজন তখনই দেখতে যাবে যখন আপনি আলো, ছায়া, কম্পোজিশন, আপনার ওই নির্ধারণী মুহূর্ত, যেটাকে অরিয়ে কাটতে বলছে ডিসাইসিভ মোমেন্ট, এই সবগুলো জিনিস নিয়ে একটা অদ্ভুত মজার ছবি তৈরি করতে পারবেন। এবং স্ট্রিট ফটোগ্রাফিতে সেটার সীমানা অসীম। আপনি যেখানে খুশি সেখানে হারিয়ে যেতে পারেন আপনার ক্যামেরা নিয়ে এবং যে কোনো ভাবে একটা ইন্টারেস্টিং ছবি তুলে নিয়ে আসতে পারেন। আমাদের একদম সময় শেষ হয়ে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। যদি কারোর প্রশ্ন থাকে সে প্রশ্ন আপনারা লিখে বা ইমেল করে পাঠিয়ে দিতে পারেন। আগামী দিন ক্লাসে সেই প্রশ্নগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শিক্ষার্থীরা, সময় তো আজকের মতো শেষ হয়ে গেল, তবে আমাদের দূরপাঠ প্রচারিত হয় প্রতি সোম থেকে বৃহস্পতিবার বিকাল 5টায় এবং তা পুনঃপ্রচার করা হয় পরদিন সকাল 5:30টায়। আজকের মতো বিদায় নিচ্ছি। তবে ওই যে আমাদের বিশেষজ্ঞ বলছিলেন যে আপনারা চাইলে আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন, কিংবা আপনাদের মতামত কিংবা ছবি আমাদের কাছে সেন্ড করে দিতে পারেন। চিঠি লেখার ঠিকানাটা আমি বলে দিচ্ছি। প্রযোজক দূরপাঠ, দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, 42 শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা 1217। ইমেল durpat@desh.tv। আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশকে ভালোবাসবেন এবং আপনার অষ্টপ্রহরের সঙ্গী দেশ টিভির সাথেই থাকবেন।